আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে আপনি তো শুধু সঞ্চয় করতে বলেন, বিনিয়োগ করতে বলেন, কিন্তু টাকা পাবো কোথায়? ইট ইজ ট্রু। যাদের অল্প আয় তাদের জন্য সঞ্চয় করাটা অনেক কঠিন। তবুও আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে একটু শুনুন। এখানে আজকে আমি ব্যাখ্যা করতে চলেছি যে অল্প আয়েও আপনি সঞ্চয়কে কিভাবে বাড়াবেন। যদি বলেন যে সম্ভব, আমি বলি অবশ্যই সম্ভব। খুব ধৈর্য ধরে মাত্র 5-7 মিনিট হয়তো সময় লাগবে, একটু কথাগুলো শুনুন এবং এটাকে ফলো করার চেষ্টা করুন। তবে হ্যাঁ, তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি আপনি নতুন হয়ে থাকেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দিন এবং ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। বলছিলাম যে অল্প আয়ে আপনি সঞ্চয় বাড়াবেন কিভাবে। সঞ্চয় মূলত কি? আয়ের যে অংশ আপনি খরচ না করে রেখে দেন সেটাই আপনার সঞ্চয়। কিন্তু এই সঞ্চয় যদি কয়দিন পরে আবার ভেঙে ফেলেন তাহলে সেটা সঞ্চয় থাকলো না। প্রত্যেকবার আয় করবেন একটা পোর্শন আপনি সঞ্চয় করবেন, খরচ করবেন না। অল্প আয়ে সঞ্চয় বাড়াতে হলে আপনার কি কি করতে হবে আমি 10টা ধাপের কথা বলবো এবং আপনাদের অনুরোধ করব যে খাতা কলম নিয়ে এই 10টা পয়েন্ট একটু টুকে নিয়ে আমি আস্তে আস্তে বলবো, সো দ্যাট আপনার টুকে নিতে সুবিধা হয়। নাম্বার 1, প্রথমে আপনি যেটা করবেন একটা সুন্দর বাজেট তৈরি করবেন খেটে খুঁটে, একেবারে আইটেম টু আইটেম আপনার 1 মাসের জন্য কি লাগে এবং তার পেছনে কত খরচ হয় এটা পয়েন্ট টু পয়েন্ট লিখবেন। ইভেন চাল এত কেজি এত টাকা, সবজি এত কেজি এত টাকা, মাছ এত কেজি এত টাকা, ডিম এত হালি এত টাকা, গরুর মাংস এত কেজি এত টাকা, স্কুলের বেতন এত টাকা, বাবা মাকে পাঠাতে হবে এত টাকা, সঞ্চয় যাবে এত টাকা, সঞ্চয় কি কি খাতে যাবে সবগুলা, ইন্স্যুরেন্সে যাবে এত টাকা। প্রত্যেকটা বিষয় আপনি এক এক করে লিখবেন। আপনার হাত খরচ এত টাকা, যদি সিগারেট খান সিগারেট খরচ এত টাকা, ট্রান্সপোর্ট খরচ এত টাকা, এভরিথিং বাজেটের মধ্যে থাকবে। এবং মনে রাখতে হবে এই যে বাজেট আপনি করবেন সেটা যেন আপনার যে আয় সে আয়ের মধ্যে থাকে। এবং প্রথম কথা হচ্ছে বাজেট যেন হয় আপনার আয়ের 90%-এর কম, মানে মিনিমাম 10% যেন আপনার হাতে থাকে সঞ্চয় করার জন্য। নাম্বার 2, ছোট ছোট সঞ্চয় অভ্যাস গড়ে তুলুন। আমরা মনে করি যে অনেক টাকা সঞ্চয় করার জন্য অনেক বড় করে সঞ্চয় করতে হবে। ইট ইজ নট ট্রু। অনেক ভিক্ষুক কোটিপতি হয়েছে শুধু প্রত্যেক দিন অল্প অল্প করে সঞ্চয় করে। অনেক রিক্সাওয়ালা কোটিপতি হয়েছে প্রত্যেক দিন অল্প অল্প করে সঞ্চয় করে। অনেক বাদাম বিক্রেতা কোটিপতি হয়েছেন অল্প অল্প করে সঞ্চয় করে। সুতরাং কেন আপনি নয়? এই জন্য প্রত্যেক দিন কিছু না কিছু সঞ্চয় করবেন। এটা কোত্থেকে করবেন? আপনি মাংস কিনতে গেছেন, মুরগির মাংস চেয়েছে 150 টাকা, আপনি দেখেন 140 টাকায় কোথাও পাওয়া যায় কিনা, যদি যায় 10 টাকা ওখান থেকে আপনি সঞ্চয় করবেন। এরকম প্রত্যেকটা আইটেম আপনি বার্গেন করে যেটুকু কমাতে পারবেন ওইটুকু আপনি সঞ্চয় করবেন। আপনি 100 টাকার নোট ভাঙিয়েছেন, 90 টাকা খরচ করেছেন, ওখান থেকে 10 টাকা খরচ হয়নি আপনার, ওই টাকাটা আপনি সঞ্চয় করবেন। এগুলো একটু শুনতে কেমন লাগতে পারে, কিন্তু যদি আপনি 20 জায়গা থেকে 10 টাকা করে সঞ্চয় করেন আপনার 200 টাকা হয়ে যায়। তাই প্রত্যেক দিনের যে সঞ্চয় এটা আলাদা একটা জায়গায় রাখেন, মাস শেষ হলে এটা ব্যাংকে জমা করুন। ইট ইজ অ্যামেজিং। আপনি করে দেখেন, তখন আপনার সঞ্চয় একটা মাইন্ডসেট হবে, আপনার মন চাইবে সঞ্চয় করতে। আপনি যেদিকে ফোকাস করেন সেদিকে মিরাকেল ঘটে। সো স্টার্ট ডুইং দিস। নাম্বার 3, বিকল্প বিনোদন খুঁজুন। ধরেন আপনার বাচ্চার স্কুল ছুটি হয়েছে, বলছে যে আব্বু চলো কক্সবাজার থেকে ঘুরে আসি। আমি যারা অনেক বেশি ইনকাম সিঙ্গাপুর যেতে পারে তাদের কথা বলছি না, দেশের মধ্যে যারা ঘুরতে পারে। তা আপনি বললেন যে ঠিক আছে কক্সবাজার গেলে, তখন হিসাব করলেন যে ওখানে যাবেন 4-5 জন মানুষ, যাওয়ার ট্রান্সপোর্ট কস্ট, আসার ট্রান্সপোর্ট কস্ট, ওখানে 2 দিন থাকলে তার রাতের ভাড়া, ওখানে খাবার দাবার, কিছু শপিং মিলে দেখবেন যে অনেক টাকা। এটাকেই যদি কক্সবাজার না যেয়ে যদি আপনি গাজীপুরে কোনো রিসোর্টে যান, এই খরচ আপনার অর্ধেক হয়ে আসবে। ট্রান্সপোর্ট কস্ট কম, টাকার খরচ কম, খাওয়ার খরচও খানিকটা কম। 2 দিন না থেকে 1 দিন থাকলেন, এই যে একটু বিকল্প চিন্তাধারা, তাতে দেখবেন আপনার খরচ অর্ধেক হয়ে এসছে। সো বিনোদনের বিকল্প খোঁজা দরকার। পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার কথা দরকার। তো ইভেন এমনও তো করতে পারেন, ঢাকায় বাসা হলে আপনি চলে যান না পূর্বাচলে, চলে যান গাজীপুরে কোথাও, আর একটু দূরে চলে যান, যে সেখানে পিকনিকের মতো করুন, করে আবার রাতের মধ্যে ফিরে আসুন। সেখান ডু দ্যাট। খুলনা যদি বাড়ি হয় তো খুলনার আশপাশ কত পার্ক আছে, সেখান থেকে ঘুরে আসুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের সদস্যরা একসাথে থাকুন, পিকনিক করুন, দেন কাম ব্যাক। আপনার মতো করে আপনার পজিশনে থেকে একটা উপায় বের করুন যাতে আপনার খরচটা কম হয় বা বিনোদনও হয়। মনে থাকবে। নাম্বার 4, ঋণ থেকে দূরে থাকুন। সঞ্চয়ের অনেক বড় বাধা হচ্ছে ঋণের ইনস্টলমেন্ট দেয়া এবং সুদ সহ। যাদের অল্প ইনকাম তাদেরকে বলবো যে ঋণ থেকে 1000 মাইল দূরে থাকুন, বিশেষ করে ক্রেডিট কার্ডের ঋণ থেকে। ঋণ থেকে যদি দূরে থাকতে পারেন তাহলে আপনার সঞ্চয় অভ্যাস গড়ে উঠবে। যদি ঋণ অল্প থেকে থাকে এটাকে কষ্ট করে আপনি পরিশোধ করে ফেলুন। সঞ্চয় অভ্যাস বাড়ান এবং ভোগের অভ্যাসটা কমান। যেমন ধরেন 3 বেলা আমরা খাই, ইভেন 2 বেলা খেলে কিন্তু কিছু যায় আসে না। আমি সবাইকে সেটা বলি না, কিন্তু আমি যেমন 2 বেলা খাই, তো আই এম ফাইন, সমস্যা তো হচ্ছে না। সুতরাং আপনিও কষ্ট করে, কম খেয়ে, কম পরে, কম ভ্রমণ করে ঋণটাকে পরিশোধ করুন এবং পরিশোধ করার পরে দেখবেন আপনার কত ভালো লাগছে। ইনকামের দিকে ফোকাস করুন, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনুন এবং ঋণের ধারে কাছে আসুন।
যাবেন না, তখন আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়তে শুরু করবে। নাম্বার 5, অব্যবহৃত জিনিসপত্র বিক্রি করে ফেলুন। অনেকের দেখবেন বাসায় খুব কম ব্যবহৃত একটা সোফা আছে এক জায়গায়, কিছু চেয়ার আছে, বইপত্র আছে, কাপড় চোপড় আছে, থালা বাসন আছে, অব্যবহৃত টেলিভিশন আছে, যা হোক যার যেটা আছে অল্প টাকা হলেও এটা সেল আউট করুন, করে যে টাকাটা থাকবে সেটা খরচ না করে সঞ্চয় করুন, অন্তত বাসাটা তো সুন্দর লাগবে। নাম্বার 6, জরুরি তহবিল গঠন করুন, মানে ইমার্জেন্সি ফান্ড গঠন করুন। 3 থেকে 6 মাস চলার মতো ইমার্জেন্সি ফান্ড অবশ্যই গঠন করবেন। এটা গঠন করলে আপনার মনে শক্তি থাকবে এবং আপনি যখন কোনো আনসার্টেন অবস্থায় পড়বেন, চাকরি চলে যেতে পারে, বেতন কমে যেতে পারে, দেশে দুর্ভিক্ষ লাগতে পারে, অসুখ হতে পারে, নানা ধরনের আনসার্টেনটি আছে। এই আনসার্টেনগুলো তখন আপনি মিট করতে পারবেন এবং আপনি ডিস্ট্রেসড ফিল করবেন না, আপনি নিঃস্ব ফিল করবেন না। ইমার্জেন্সি ফান্ড ইজ এ মাস্ট। নাম্বার 7, সস্তায় কেনাকাটা করুন। আমি ব্র্যান্ডেড জিনিস কিনতে পারি, দামি জিনিস কিনতে পারি, স্বপ্নে দিয়ে কেনাকাটা করতে পারি, আগোরাতে দিয়ে কেনাকাটা করতে পারি, আবার কারণ বাজারে দিয়ে কেনাকাটা করতে পারি। সো আপনি যেহেতু অল্প আয় করেন, আপনার সব সময় দেখা দরকার কোথায় কোন জিনিস সস্তায় পাওয়া যায়। একই জিনিস, ধরুন একই কাপড় ইসলামপুরে কিনলে যেটা 200 টাকা গজ, এটা গুলশানে কিনলে 500 টাকা গজ। সো ইউ ট্রাই টু ফাইন্ড আউট দ্য প্লেসেস হোয়ার গুডস আর সোল্ড চিপ, সেখান থেকে আপনি বাই করবেন, চিন্তা করুন, পেয়ে যাবেন। অনেকের গ্রামের বাড়ি ঢাকার বা শহরের কাছে, সমস্ত সবজি সপ্তাহে একদিন যে গ্রামের বাড়ি থেকে আনতে পারেন, দাম অনেক কমে যাবে। সতর্ক থাকুন, বুদ্ধি খাটান, দেখবেন খরচ অটোমেটিক্যালি কমতে থাকবে। নাম্বার 8, বিনিয়োগ করুন। আমাকে হয়তো বলবেন যে টাকা নেই, বিনিয়োগ করবো কোত্থেকে? এই যে অল্প অল্প করে সঞ্চয় করছেন, এই সঞ্চয় একটু বড় হলে আস্তে আস্তে বিনিয়োগ করুন, কিন্তু খুব রিস্কি ভেঞ্চারে এখনই যাবেন না। শেয়ার মার্কেট না বুঝলে এখনই শেয়ার মার্কেটে ঝাঁপিয়ে পড়বেন না, বরং সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন, ট্রেজারি বন্ডে বিনিয়োগ করুন, ট্রেজারি বিলে বিনিয়োগ করুন। এখানে রিস্ক নাই। বা ব্যাংকে টাকা রাখেন, ভালো ব্যাংক দেখে। তারপরে আস্তে আস্তে যখন টাকা বাড়তে থাকবে তখন আপনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করবেন, তখন স্টক মার্কেটে যাবেন, তার আগে জ্ঞান অর্জন করবেন। নাম্বার 9, মিতব্যয়ী হন। আমি কৃপণ হতে উৎসাহিত করি না, কিন্তু মিতব্যয়ী হতে উৎসাহিত করি। উৎসাহিত কেন করি? কারণ হচ্ছে মিতব্যয়ী এই যে গুণ, এটা একটা মারাত্মক ভালো গুণ। আপনার বাহুল্য খরচ হবে না, আপনার যেটা প্রয়োজন আপনি তার পেছনে খরচ করবেন, কারণ আপনার ইনকাম তো অনেক নাই। ইনকাম যদি অনেক থাকতো বলতাম যা পারেন খরচ করেন। আজকে যাদের দেখেন যে প্রচুর খরচ করে, এদের দেখবেন যে ওইরকম ইনকাম নেই, হয়তো অবৈধ ইনকাম আছে অথবা ঋণ আছে। সুতরাং আপনাকে আমি ঋণ বাদ দিতে বলছি, আপনি মিতব্যয়ী হন, আস্তে আস্তে টাকা জমুক। তারপরে এক সময় যে যখন আপনি ফিনান্সিয়ালি ফ্রি হয়ে যাবেন, তখন মোটামুটি আপনার একটা অভ্যাসও গড়ে উঠবে এবং তখন ইচ্ছা অনুযায়ী খরচ করতে পারবেন, অপখরচ নয়, খরচ। নাম্বার 10, এবং ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বাড়তি আয়ের উৎস খোঁজ করুন। এখনকার সময়ে একটা স্ট্রিম থেকে ইনকাম করে চলা কঠিন। যেমন দেখেন, আমার কয়েকটা স্ট্রিম থেকে ইনকাম হয়, যেটা আপনার শুনলে আপনার হেল্প হতে পারে। আমার বই থেকে ইনকাম আসে, পত্রিকায় লেখা থেকে ইনকাম আসে, আমি বাইরে কনসালটেন্সি করি, সেখান থেকে ইনকাম আসে, আপনাদের সাথে এই যে ইউটিউবে কথা বলি, ইউটিউব থেকে, ফেসবুক থেকে কিছু ইনকাম আসে, ব্যাংকে কিছু টাকা আছে সেখান থেকে কিছু ইনকাম আসে, গভর্নমেন্টের সাথে মাঝে মাঝে কিছু কাজ করি, সেখান থেকে কিছু ইনকাম আসে, কর্পোরেট ট্রেনিং করি, সেখান থেকে কিছু ইনকাম আসে। সবগুলো ইনকাম তাকে যদি অ্যাড আপ করেন, দেখবেন যে মোটামুটি খারাপ নয়। তা আপনি আপনার যোগ্যতা অনুসারে এরকম অনেকগুলো ক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু মাথায় রাখতে হবে, আয় করা কখনো সহজ কোনো কাজ না। আপনাকে প্রচন্ডভাবে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে এবং প্রতি মুহূর্তে নিজেকে ইমপ্রুভ করার মতো যোগ্যতা থাকতে হবে, ইমপ্রুভ করতে হবে। তাহলে আস্তে আস্তে আপনার ইনকাম বাড়বে। আপনি যদি অ্যাভারেজ পার্সন হন, তাহলে অ্যাভারেজ ইনকাম করবেন। আপনি যদি বেস্ট পার্সনে নিজেকে রূপান্তরিত করতে পারেন, তাহলে আপনি বেস্ট ইনকাম করতে পারবেন, ঠিক না? সুতরাং আমাদের এই 10টি টিপস আপনি ফলো করুন, আশা করি আপনার কাজে লাগবে।